সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কোন টপিকস এর উপর আলোচনা হবে। আজকের ভিডিওটা মূলত তোমাদের এসএসসি কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় যে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন নামে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার উপর ডিসকাস হবে। এই চ্যাপ্টারটা একদমই শুরু থেকে শেষ পর্যন্ত যারা বলো যে রাসায়নিককে আমরা ভয় পাই তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমার মনে হয় না যে তোমরা আর তোমাদের কোনো রাসায়নিক পঞ্চম অধ্যায়ে অন্তত আর কোনো সমস্যা থাকবে আমার এই ভিডিওটা দেখার পর। এই অধ্যায়ে একদমই বেসিক থেকে শুরু করে বেসিক ছোট ছোট বিষয় থেকে শুরু করে একদমই এমসিকিউ সিকিউ সবকিছু এক ভিডিওতে আলোচনা হবে। সো তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখবে এবং সেই সাথে আমার অনুরোধ থাকবে তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে আমার সাথে সাথে একটু নোট করে রাখবে বিষয়টা। এই ভিডিওটা মূলত এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য এবং 2027 পরীক্ষার্থীদের জন্য। এটা হচ্ছে একটা হেডশট ভিডিও। এখানে একদমই তোমাদের বেসিক এমসিকিউ সিকিউ সবকিছু সলভ করে দেওয়া হবে। সো কোথায় না বেরিয়ে আমরা মূল ভিডিওতে যাই। প্রথমে যে আমাদের আছে এই যে রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে যোজতা ইলেকট্রনটা কি। আসলে যোজতা ইলেকট্রন প্রথমে খুললেই পাওয়া যাবে যোজতা ইলেকট্রন। যোজতা ইলেকট্রনটা কি আমরা জানি প্রতিটা পরমাণুর কক্ষপথ আছে, নির্দিষ্ট কতগুলো কক্ষপথ আছে। এই কক্ষপথগুলো কতগুলো নির্দিষ্ট আকারে কি থাকে পরমাণু থাকে। আসলে যেমন আমরা চিন্তা করি সোডিয়ামের কথা চিন্তা করি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি যদি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11। আসলে এই যে সোডিয়াম আমরা এই সোডিয়াম এখানে আগাইলাম, এই যে সোডিয়ামের যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে এটা মনে হয় একটা সোডিয়াম পরমাণু। এই যে সর্বশেষ কক্ষপথে এখানে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন সোডিয়ামের দেখো এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এই তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন। আমরা বলতে পারি কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন বলে। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন বলে। যদি আমরা হিসাব করি হাইড্রোজেনের যোজতা ইলেকট্রন কত, আমরা জানি সব সময় যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে মনে করি এটা একটা হাইড্রোজেন, এই যে 1, তাহলে হাইড্রোজেনের যোজতা ইলেকট্রন আমাদের কত হইল 1। কোন পরমাণু তোমরা একটু নোট করে লিখে রাখো, কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন বলে। কি কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন বলে। যদি আমরা আরেকটু হিসাব করি ক্লোরিনের ক্ষেত্রে আমরা হিসাব করি ক্লোরিন, আমাদের ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আমরা যদি একটু ছোট করে ক্লোরিনটা আঁকাই, প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে আমাদের হচ্ছে 8টা আমাদের রুলস অনুযায়ী। 3 নাম্বার যে কক্ষপথটা আছে এই কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা 7টা, এই যে 7। তাহলে আমরা এখান থেকে জানি ক্লোরিনের, তাহলে তোমরাই বলো ক্লোরিনের হচ্ছে যোজতা ইলেকট্রন 7, সোডিয়ামের যোজতা ইলেকট্রন 1 কারণ তার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আরে দেখা গেল না রে, তুমি কি ভিডিও করেছিস? ঠিক সেম ভাবে দেখো ক্লোরিনের কিন্তু সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। এই কারণে ক্লোরিনের হচ্ছে যোজতা ইলেকট্রন সংখ্যা 7। আরো ভালো করে বলতেছি যে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে সেই পরমাণুর যোজতা ইলেকট্রন। আমরা দেখছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, সুতরাং সোডিয়ামের হচ্ছে যোজতা ইলেকট্রন 1। আবার হাইড্রোজেনের তো একটা ইলেকট্রনের, তার মানে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনই থাকবে, তারও 1। আবার ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তার মানে ক্লোরিনের হচ্ছে যোজতা ইলেকট্রন 7। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন। যোজতা ইলেকট্রনের টপিকসটা যদি তোমাদের কাছ থেকে চায় তাহলে এরপরে যে আলোচনাটা আছে তোমরা একটু এটা বুঝো, বাকি একটু বইটা বাইর করি, বইটা দেখো যোজতা ইলেকট্রন ওইখানে একটু পড়ো তাহলে বুঝতে পারবা বিষয়টা। এরপরেই আছে যে যোজনী। আসলে যোজনীটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে। যোজনীটা কি কোন মৌলের সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন, এটাও কিন্তু সর্বশেষ কক্ষপথের। অযুগ্ম বলতে কি বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজনী বলা হয়। কোন মৌলের সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রনের সংখ্যাকে ওই পরমাণুর যোজনী বলা হয় বা ওই মৌলের যোজনী বলা হয়।
তোমরা একটু লিখে নাও। আচ্ছা আমি লিখে দিই, একটু। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজনী বলে। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজনী বলে। তাহলে আমরা একটু আগে যে আলোচনা করলাম সোডিয়ামের ক্ষেত্রে। আচ্ছা সোডিয়াম, আমরা জানি সোডিয়াম হচ্ছে আমাদের কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আমরা যদি সোডিয়ামের একটু ইলেকট্রন বিন্যাস করি, আমরা 1s2 2s2 2p 6 3s1। এই যে দেখো আমাদের একটা বেজোড় ইলেকট্রন, একটা দেখো সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা বেজোড় ইলেকট্রন আছে আমাদের। এই কারণে আমাদের হচ্ছে সোডিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজতা ইলেকট্রনও 1, আবার সোডিয়ামের যোজনীও 1। আমরা কি জানি যোজনী কি? কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর কি বলা হয়? যোজনী বলা হয়। সোডিয়ামের যেহেতু সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন একটা আছে, 3s তো হচ্ছে আমাদের এম শেলে একটা বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং সোডিয়ামের হচ্ছে যোজনী হচ্ছে 1। ঠিক সেম ভাবে দেখো আমরা যে ক্লোরিনের হিসাব করি, ক্লোরিন হচ্ছে আমাদের 17, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2 2p 6 3s2 হচ্ছে আমাদের 12। এখন দেখো এখানে আমাদের হচ্ছে 2px 2py 2pz। দেখো এখানে হচ্ছে আমাদের দুইটা যদি থাকে, এখানে দুইটা, এখানে দুইটা, আবার এখানে একটা। দেখো 1s2 2s2, এই যে দেখো এখানে বেজোড় ইলেকট্রন যদি আমরা হিসাব করি, এখানেও বেজোড় ইলেকট্রন 2pz এ আমাদের কয়টা ইলেকট্রন থাকতেছে? একটা ইলেকট্রন। 2pz এ আমাদের কয়টা ইলেকট্রন থাকতেছে? একটা ইলেকট্রন। এই জন্য ক্লোরিনের আবার যোজনী কত? 1। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন একটা থাকতেছে, এই জন্য ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তবে তোমরা এটা 2px 2py 2pz যদি এটার সম্পর্কে না জানো, তাহলে আমার চ্যানেলের একদম ভিডিও অপশনে যাও, যে নিচের দিকে ক্লিক করো, দেখবা যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে ব্যতিক্রমধর্মী। সেখানে আমি এই এক্স ওয়াই জেড এই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম ইলেকট্রন বিন্যাস। আমরা কি জানি যে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজনী বলা হয়। তাহলে আমরা সোডিয়ামের বেজোড় ইলেকট্রন 1 পাইছি, এই কারণে আমরা জানি যে সোডিয়ামের যোজনী 1। আবার ঠিক সেম ভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই আমরা তার সর্বশেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। সো ক্লোরিনের হচ্ছে যে যোজনী 1। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে একটা কথা, সালফার কার্বন, তোমরা একটু বইটা দেখো, বইটা দেখবা সালফার আবার কার্বন এদের আবার যোজনী একটু ভিন্ন আছে। এই যে ভিন্ন হওয়ার কারণটা কি? সালফার কি কারণে প্রশ্নই আসে অনেক ক্ষেত্রে, যে সালফার কি কারণে হচ্ছে যে পরিবর্তনশীল যোজনী বহন করে, কি কারণে প্রদর্শন করে সালফার পরিবর্তনশীল যোজনী? এই যে আমি একটু তোমরা যোজনীর কনসেপ্টটা ক্লিয়ার হইলো, এখানে সালফারেরটা দেখি একটু, আমরা সালফারেরটা দেখি। তোমাদের অনেকেরই সমস্যা আছে কি কারণে সালফার এতগুলো যোজনী কি কারণে হয়, আমি একটু আলোচনা করি। আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। আমরা যে সাধারণ নিয়মে 1s2 2s2 2p6 3s2 3p আমাদের হচ্ছে x2 3py1 3pz1। দেখো আমাদের 10, দেখো আমাদের 16টা হয়ে গেছে। এখানে দেখো বেজোড় ইলেকট্রন কত? এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, সালফারের সাধারণ নিয়মে আমাদের বেজোড় ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। এটা হচ্ছে সাধারণ নিয়মে সালফারের বেজোড় ইলেকট্রন আমাদের 2টা। এই কারণে এই সালফারের সাধারণ নিয়মের যোজনী আমাদের কত? 2। এই যে সাধারণ নিয়মের কারণে 2। আমরা যদি সালফারকে একটু তাপ দেই, উত্তেজিত করি,
তাপ দেই মানে উত্তেজিত করি একটু সালফারকে, তাহলে দেখি কি হয়। উত্তেজিত এইভাবে উত্তেজিত করলে আমাদের এইভাবে স্টার চিহ্ন দিতে হবে। আমরা সালফার লিখি, সালফারের 16 আমরা একটু উত্তেজিত করি 1:2 2:2 2:6 3:2 3px 3py 3pz আবার 3dxy। দেখো এখানে যদি আমরা একটা দেই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখন আমাদের বেজোর ইলেকট্রন সংখ্যা কয়টা হলো তোমরা একটু হিসাব করো। এখন আমাদের সালফার একটু তাপ দিলাম, উত্তেজিত করলাম, তাহলে এই যে এরা উপরে চলে যাচ্ছে। আগে ছিল 3px এ দুইটা, এখন 3px এ একটা, একটা কোথায় গেছে উপরের বাসায় চলে গেছে, 3d তে চলে গেছে। সে আর তাপ দিলে এখানে থাকতে চাবে না, সে দৌড় দিতে চাবে, উপরের দিকে দৌড় দিতে চাবে। যতই তাপ দিব আমরা একটা পরমাণু, ততই উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে এখন আমাদের বেজোর ইলেকট্রন দেখি আমরা হিসাব করি সালফারের। দেখো এখান থেকে আমাদের সালফারের বেজোর ইলেকট্রন এখন কয়টা হয়েছে। এখন আমাদের সালফারের বেজোর ইলেকট্রন হচ্ছে আমাদের কয়টা, 4টা। এটা হচ্ছে আমাদের সালফারের বেজোর ইলেকট্রন এখন 4টা। অথবা তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করো 3p। দেখো এর জন্য আমরা জানি 3টা করে ইলেকট্রন বিন্যাসে আলোচনা করছি। একটা করে ইলেকট্রন দিলাম, আমরা একটা করে দিলাম, তারপরে কি আছে 3d, এর জন্য আমরা কি জানি 5টা ঘর। সো এখানে আমি দিলাম মনে করো 1টা 2টা 3টা 4টা, এখানে 5টা ঘর দিলাম, ধরি এইখানে একটা দিলাম, আমি এখানে একটা দিলাম। তাহলে এই যে আমাদের বেজোর ইলেকট্রন কয়টা হলো, বেজোর ইলেকট্রন সংখ্যা 4টা। এটা গেল সালফারের। সালফারকে যদি আমরা আরো একটু উত্তেজিত করি, আরো একটু উত্তেজিত করি, তারপরে কি হয় দেখো, আমরা সালফারকে আরো একটু উত্তেজিত করলাম, সালফার 16 আমরা যদি একটু উত্তেজিত করি H2 H2 2b6 3h2 3b, আচ্ছা 3h2 দেবো না আমরা, আচ্ছা 3h দিলাম আমরা। 3h এর জন্য আমরা জানি একটা ঘর, 3h এর জন্য আমরা কটা জানি, এই 3h এর জন্য একটা ঘর। তারপরে আমরা দেব 3h, তারপরে 3b, এর জন্য আমরা জানি কয়টা ঘর, এর জন্য আমাদের 3টা ঘর, আমরা 3p দিলাম, তারপরে আমরা দেব 3d, এর জন্য আমাদের কয়টা ঘর, এর জন্য 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে এর জন্য আমাদের 5টা ঘর। এখন আমরা যদি এখানে একটা ইলেকট্রন দেই, আবার এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানে একটা, এখানে একটা, দেখো আমাদের এখন বেজোর ইলেকট্রন হয়ে গেছে অলরেডি 6টা, এখানে 10টা 6টা 16টা। এখন যে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো কতক্ষণ পর্যন্ত আবার তাপ দেওয়া যাবে, আমরা যদি আরো তাপ দেই। হ্যাঁ, এখানে একটা কঠিন প্রশ্ন কিন্তু, যে আমরা কতক্ষণ পর্যন্ত তাপ দেব। আমরা দেখো এখানে কিন্তু আমাদের সর্বশেষ কক্ষপথ যেটা আছে আমাদের এখানে সালফারের, দেখো একটু হিসাব করো, সালফারের আমাদের এই যে 3s থেকে এইখানে এই যে এই ইলেকট্রন কয়টা আছে আমাদের 4 আর 2 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রন কিন্তু আমাদের সর্বশেষ কক্ষপথে আছে, সালফারের m শেলে আছে। 3s 3p আমাদের এটা হচ্ছে m শেল, 3d হচ্ছে m শেল। এখন এই যে m শেলটাকে পুরোটাকে আমরা তাপ দিয়ে ভাঙতে পারবো। m শেল যতটুকু আছে, m শেলটা যত দূর পর্যন্ত আছে অত দূর পর্যন্তই আমরা তাপ দিতে পারবো, কিন্তু অন্য শেলে আর তাপ দিতে পারবো না। m এর নিচে n শেল আছে, n শেলে আর তাপ দেওয়া যাবে না, কিন্তু সরি m এর নিচে আমাদের l শেল আছে, l শেলকে আর তাপ দেওয়া যাবে না। m শেল যতদূর পর্যন্ত, m শেলে যতক্ষণ পর্যন্ত জোর ইলেকট্রন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের তাপ দেওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত জোর ইলেকট্রন থাকবে। এখানে আমরা m শেলটা পুরোটাই তাপ দিয়ে ভেঙে ফেলছি, আর কোনো জোর ইলেকট্রনই নেই, m শেলে আর কোনো ইলেকট্রনই নেই জোর, পুরো প্রতিটাই বিজোড় ইলেকট্রন। এই কারণে আমরা বলতে পারি এখানে হচ্ছে কত যোজনী 4, আর এখানে হচ্ছে আমাদের যোজনী কত হয়েছে 6। তাহলে সালফার কি কি যোজনী বহন করে, হচ্ছে 2 4 6। আমাদের যে প্রশ্ন আসে পরীক্ষায় যে সালফার কি কারণে পরিবর্তনশীল যোজনী বহন করে, আমরা সঠিকভাবে এই যে এই চিত্রগুলো সহকারে দেখে দিব, তাহলে হয়ে যাবে। এই অনেক বোর্ডেও আসছে আবার যে কি কারণে সালফার পরিবর্তনশীল যোজনী বহন করে। এটা হচ্ছে আমাদের যোজনীর কনসেপ্টটাকে। এখন একটা কথা, যোজনীর কনসেপ্ট এটা হচ্ছে সালফার, ঠিক একই ভাবে তোমরা কার্বনেটটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো, যদি না পারো তাহলে আমাকে কমেন্টে বলবা, আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, আবার এই যে ব্যতিক্রম ধর্মী কি কারণে বিভিন্ন ধর্মী যোজনী প্রদর্শন করে কার্বন, সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব।
আর হচ্ছে যে তোমরা একটু চেষ্টা করবে কার্বনেরটা, না পারলে আমি আছি কমেন্টে জানাই দিবা, আমি পরবর্তীতে কার্বনের যোজনী সম্পর্কে ভিডিও আপলোড করব। সো এটা হচ্ছে আমাদের সালফারে গেল। এখন আমরা জানি যোজনীর কনসেপ্টটা গেল। এখন আমাদের এখানে আরেকটা কথা, যোজনীটা তোমরা বুঝছো আশা করি সবাই, যে কি কারণে সালফার পরিবর্তনশীল যোজনী বহন করে, কার্বন কি কারণে পরিবর্তনশীল যোজনী বহন করে, ফসফরাস কি কারণে বহন করে। তোমরা এইটা একটু বিষয়টা মাথায় রেখে হয়ে যাবে। এখন যে আমাদের আলোচনাটা, এখনকার আলোচনাটা হচ্ছে আমাদের যোজনীর কনসেপ্টটা এখানে আরো একটু আছে। যোজনীটা আসলে এরকম যে মূলত একটা আমরা করছি কি যোজনী, এই যোজনীটা আবার ভাগ হচ্ছে। একটা হচ্ছে যদি যোজনী, এই যে আমরা যেমন সালফারের যোজনী হিসাব যদি করি, আমরা সালফারের যোজনী কি বলছি 2 4 6, এই যে 2 4 6 ভাইয়া সালফারের যোজনী কত 2 4 6। তাহলে এখানে অবশ্যই একটা সর্বোচ্চ যোজনী আছে, এখানে সর্বোচ্চ যোজনী দেখেই বোধ পাওয়া যাচ্ছে, এখানে দেখেই টের পাওয়া যাচ্ছে যে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। তাহলে এই যে যোজনী গেল, আমাদের এখানে আরেকটা কনসেপ্ট আছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। তাহলে অবশ্যই সর্বোচ্চ যোজনী যদি থাকে একটা কথা, তাহলে অবশ্যই একটা সক্রিয় যোজনী কথা থাকতেই হবে। তাহলে আমাদের একটা জানি সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী যদি থাকে তাহলে আমাদের আরেকটা কি থাকবে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। এই যে সক্রিয় যোজনী, এখানে আরেকটা কথা, সক্রিয় যোজনী থাকলে আরেকটা কথা থাকবে সুপ্ত যোজনী, কি থাকবে সুপ্ত যোজনী। দেখো এই যোজনী একটা কনসেপ্ট থেকে আমরা আবার তিনটা কনসেপ্ট পাইলাম। একটা হচ্ছে যোজনী, যোজনী থেকে আবার সর্বোচ্চ যোজনী, যেমন এখানে সর্বোচ্চ যোজনী 6, আবার সক্রিয় যোজনী, আবার হচ্ছে সুপ্ত যোজনী। এখন কথা আছে ভাইয়া সক্রিয় যোজনী বলতে কি বোঝায়, আবার সুপ্ত যোজনী বলতে কি বোঝায়? আমরা অবশ্যই সবাই কার্বন ডাই অক্সাইড নাম শুনছি, কি কার্বন ডাই অক্সাইড, আমরা সবাই নাম শুনছি কার্বন ডাই অক্সাইড, সিও কার্বন ডাই অক্সাইড। আচ্ছা কার্বনের যোজনীগুলো যদি আমরা দেখি, তোমরা একটু বই দেখবা 2 আর 4, এই যে CO2, CO2 কি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2 কি আমাদের আর কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড আমাদের যে আছে কার্বন ডাই অক্সাইড, এর আসলে এখানে কত যোজনী, একটা যোজনী তো অবশ্যই উপস্থিত আছে কার্বনের। এখন এখানে প্রশ্ন যে কার্বনের কত যোজনী উপস্থিত আছে, এখানে কার্বনের যোজনী 4 উপস্থিত আছে। কার্বনের যোজনী এখানে কত, কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে 4। আচ্ছা এখানে সক্রিয় হয়ে আছে 4, আবার কার্বনের সর্বোচ্চ যোজনী কত, কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। তাহলে আমরা যদি হিসাব করি যে কার্বনের সুপ্ত যোজনী কত, তাহলে আমরা যদি বলি যে কার্বনের সুপ্ত যোজনী কত, তাহলে আচ্ছা আমরা যদি কার্বনের সুপ্ত যোজনী বলি, তাহলে দেখো এখন, তাহলে আমরা জানি সুপ্ত যোজনী কি সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, তাহলে 0, সুপ্ত যোজনী 0। সুপ্ত যোজনীটা বলতে কি কোন পরমাণুর মানে উপস্থিত যে যোজনীটা আছে, সক্রিয় যোজনী, যে যোজনীটা কাজ করতেছে, এই সক্রিয় যোজনী বিয়োগ মানে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, মানে তার সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বিয়োগ করি তাহলে আমরা সুপ্ত যোজনীটা পাবো। এটাই হচ্ছে আমাদের দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, এইখানকার সুপ্ত যোজনী কত তোমরা একটু বাইর করিবা, এইখানকার সুপ্ত যোজনীটা। তারপরে আমাদের আরেকটা আছে দেখি কার্বন মনোঅক্সাইড, আমরা যে হিসাব করে যাই, আমরা যদি দেখি একটু CO কার্বন মনোঅক্সাইড, এই যে কার্বন মনোঅক্সাইড এখানে উপস্থিত হচ্ছে কত যোজনী ভাই, 2 যোজনী। কি কারণে 2 যোজনী ইউজ হচ্ছে এটা আমি তোমাদেরকে জানাবো। সর্বোচ্চ যোজনী কত 4, তাহলে আমরা সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বিয়োগ দেই তাহলে আমরা সুপ্ত যোজনী পাচ্ছি। সুপ্ত যোজনী কত তাহলে 2। এই যে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইডের সক্রিয় যোজনী হচ্ছে 2, আর সর্বোচ্চ যোজনী হচ্ছে কার্বনের সর্বোচ্চ যোজনী আমি দেখিয়ে দিচ্ছি এখানে 4। আবার আমরা সুপ্ত যোজনী জানি কি সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, কোন যৌগের সর্বোচ্চ যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, তাহলে আমরা সুপ্ত যোজনীটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুপ্ত যোজনী। এটা হচ্ছে যে কি কারণে এখানে যোজনী 2 এখানে 4,
সেটা আমি অবজেক্টিভে গিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এরপরে যে আছে আমাদের এরপরের আলোচনাটা আমরা যদি একটু হিসাব করি, যোজনীর কনসেপ্টটা যেহেতু আমাদের ক্লিয়ার, তারপরের আলোচনাটা হচ্ছে আমাদের যৌগমূলক ও তাদের যোজনী। আচ্ছা, যৌগমূলক ও তাদের যোজনী আসলে এটা কি জিনিস?